আধা ঘন্টা ভেজার পরে ওয়াশরুম থেকে বেরিয়ে ভালো করে চুলগুলো মুছে দিয়ে ব্যালকনিতে টাওয়ালটা মেলে দিলাম। ব্যালকনিতে ছোট ছোট টব রাখা, আর তাতে টাইম ফুল গাছ, লজ্জাপতি, গোলাপ আর একটা বড় টবে লেবু গাছ। গাছগুলোর অবস্থা খুব খারাপ, শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওয়াশরুম থেকে বালতি ভরে পানি এনে প্রতিটা গাছে দিলাম। সাথে সাথে ভাবি ভাবি করে সমস্ত রুম খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়ে অবশেষে ব্যালকনিতে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ভাবি তুমি এখানে আর আমি তোমাকে সমস্ত রুম খুঁজে বেড়াচ্ছি। আমি তোমার ডাক শুনিনি, গাছে পানি দিচ্ছি তো, যার কারণে এদিকেই খেয়াল ছিল। বেশ তো, আমি কি তোমাকে কিছু বলেছি? না। তোমার গাছের পরিচর্যা শেষ হলে আমার সাথে চলো, তোমাকে একটা জিনিস দেখাবো। চলো। সাথে সাথে ওর রুমে ঢুকলাম। ভাবি তুমি বিছানার উপর বসো, আমি আসছি। ঠিক আছে। আমি বিছানার উপরে বসে রুমটার দিকে চোখ বুলালাম। সাথে এসে বলল, ভাবি চোখ বন্ধ করো, তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ, আগে চোখ বন্ধ করো, তারপর দেখো। আমি চোখ বন্ধ করতেই সাথী আমার গলায় কিছু একটা পরিয়ে দিল। চোখ খুলে দেখি স্বর্ণের চেন। সাথে চেনটা কার? আগে আমার ছিল, এখন তোমাকে গিফট করলাম। বিয়েতে তো আমি কিছুই দেইনি, যার কারণে এতদিন এটা যত্ন করে রেখে দিয়েছি। ওয়েট করছিলাম তুমি ছোট ভাবির মতো কিনা। যখন দেখলাম তুমি তার মতো না, তাই সিদ্ধান্ত নিলাম এই চেনটা একমাত্র তুমিই পাওয়ার যোগ্য। তুমি তাহলে কি পরবে? তাছাড়া বড় ভাবি হয়ে ছোট ননদিনীরটা নেওয়াটা কি ঠিক হবে? চুপ, একদম কোনো কথা শুনছি না। আমার বেশ কয়েকটা চেন আছে, তাছাড়া এটা আমার ভাবির জন্যই রেখে দিয়েছি। সোহানের মা এসে বলল, জান্নাত, তুই এত ফাজলামি করিস কেন? সাথে যদি শখ করে কিছু দিয়ে থাকে সেটা তুই অমত করার কে? একদম কথা বলবি না। আমি উঠে গিয়ে মাকে সালাম করে রুমে চলে গেলাম। বিকাল 4:40 সোহান বাসায় এসে রুমে ঢুকে প্রথমে মোবাইলটা হাতে নিল। কিছুক্ষণ ঘাটাঘাটির পরে আমার দিকে রাগান্বিতভাবে তাকায়। জান্নাত, তুমি আমার মোবাইলে হাত দিয়েছো কেন? তুমি জানো না বিনা অনুমতিতে কারো মোবাইল ধরাটা ঠিক না? ধরছি বলে কি হয়েছে? আপনার মোবাইলটা ক্ষয় হয়ে গেছে? আজকে সারাটা দিন দিবার সাথে কোথায় বসে কাটিয়েছেন? হোটেলে নাকি পার্কে? এসব কি বলছো তুমি? ভুল বললাম নাকি? জান্নাত, তুমি কিন্তু সব কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করছো। আমার পার্সোনাল জিনিস নিয়ে তুমি ঘাটাঘাটি কম করবে। তুমি তোমার ভাত কাপড় পেলেই তো হয়। ভাত কাপড় দিলেই কি স্বামীর দায়িত্ব শেষ? হ্যাঁ, শেষ। আপনি বললেই হবে নাকি? আপনি স্বামী হয়েছেন তো কি হয়েছে? আপনার যা মন চাইবে তাই করবেন, আর আমি সেটা মেনে নেব? আচ্ছা, দিবা কি আমার চেয়েও হট, যার কারণে বিয়ে করার পরেও তাকে ভুলতে পারছেন না? সোহানের মেজাজ চরমভাবে গরম হয়ে যায়। কথাটা বলে আমার হাতটা চেপে ধরলো। তোমার এত সাহস, তুমি আমার সাথে তর্ক করো? এত সাহস কোথায় পাও? যার বাবা ফকিন্নির মতো মেয়েকে বিয়ে দিয়েছে, তার মেয়ের আবার এত দেমাগ কেন? শোনো, আমাকে দেওয়ার জন্য তোর শুধু এই শরীরটাই আছে, এছাড়া আর কিচ্ছু নেই। আমাকে খুশি করাই তোর কাজ। তোকে বিয়ে করেছি, তাই তুই আমার সম্পত্তি। আমার যেমন ইচ্ছে ভোগ দখল করব, যেমন ইচ্ছে ব্যবহার করব। আমার লাগছে সোহান। লাগুক। এরপর যদি কখনো আমার মুখে মুখে তর্ক করিস তাহলে তোর খবর আছে। আপনার ব্যবহার এত খারাপ। তুই করে কথা বলাটা কি একজন স্বামীর মুখে শোভা পায়? আপনিই বলুন। জান্নাত, আমি কোনো কথা শুনতে চাই না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5:30 বেজে গেছে। জান্নাত, রেডি হওনি কেন? আমরা বের হব। আমি যাব না। তুমি যাবে, সাথে তোমার বাপ যাবে। দেখেন, আমাকে যা ইচ্ছা তাই বলেন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কিছু বলবেন না, খুব কষ্ট হয়। ঠিক আছে, বলবো না। তাহলে তুমি রেডি হও, আমি এখানে আছি। আচ্ছা, এত জোরাজুরি করেন কেন? আমি আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, আপনি একটু বাহিরে অপেক্ষা করেন, আমি রেডি হয়ে আসছি। আমি বের হব কেন? তুমি আমার সামনে রেডি হও। আমি আর কোনো উত্তর না দিয়ে আলমারি খুলে সোহানকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, শাড়ি পরবো না 3 পিস? 3 পিস পরো। ঠিক আছে। সোহানের সামনে না চাইতেও ড্রেস চেঞ্জ করে 3 পিস পরলাম। হালকার উপরে সাজলাম। আমাকে দেখে সোহানের ভিমরি খাওয়ার মতো অবস্থা। সোহানের ইচ্ছে হচ্ছে জান্নাতকে জড়িয়ে ধরে আদর করতে। আমি সোহানের দিকে তাকিয়ে বললাম, আমি রেডি, চলেন। দাঁড়াও, তোমাকে একটু ভালো করে দেখতে দাও। আমার কি নতুন রূপ গজিয়েছে? দেখতে তো তাই মনে হচ্ছে। চলেন। আমায় বুঝলেন না সোহান, যখন বুঝবেন তখন হয়তোবা আমি থাকবো না। সোহান রেডি হয়ে নিচে অপেক্ষা করছে।
আমি মা আর সাথীকে বলে সিঁড়ি বেয়ে নামছি। গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোহান সিগারেট টানছে। দূর থেকে দেখার পরে সামনে আর পা চলছে না। মানুষের সাথে চলাফেরা করতেও লজ্জা লাগছে। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। নিজের বউ রেখে অন্য মেয়ের সাথে, ছি, ভাবতেও পারছি না। সোহানের চরিত্র এতই খারাপ, কিন্তু কি করব বুঝতে পারছি না। আমাকে দেখা মাত্রই সোহান সিগারেটটা ফেলে দিল। সোহান ট্যাপ ট্যাপ করে আমার দিকে তাকিয়ে আছে। ব্রু কুচকে সোহানের দিকে তাকিয়ে বললাম, এভাবে তাকিয়ে আছেন কেন? বারে আমি আমার বউয়ের দিকে তাকিয়ে আছি, অন্য কারো দিকে তো আর তাকাইনি। আমি কি আপনার বউ হই? বউ নয় তো কি হও? সত্যি আমি আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আপনি কোন ধাঁচের প্রাণী সেটা আমি জানি না, তবে এটুকু জানি আপনার মতো বাজে নোংরা চরিত্রের মানুষ আমি কখনো দেখিনি। সোহান ব্রু কুচকাতে কুচকাতে বলল, জান্নাত, এটা রাস্তা, তাই এখানে বসে ঝগড়া করাটা শোভা পায় না। তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে, তাই যা বলার বাসায় গিয়ে বলবে। আমি কোনো কথা না বলে পেছনের দরজা খুলতে নিলে সোহান আমার হাতটা চেপে ধরলো। কি ব্যাপার, আপনি আমার হাত ধরলেন কেন? ইচ্ছে হয়েছে তাই ধরেছি। কেন ধরেছি তোমাকে কি কৈফিয়ত দিতে হবে? যেহেতু আমার হাত, তাই কৈফিয়ত তো আমাকে দিতেই হবে। দেখো জান্নাত, তোমাকে একটু আগেই বলেছি রাস্তায় বসে ঝগড়া না করতে, তবু তুমি প্যান প্যান করেই যাচ্ছ। বেশ, তো কিছু বলবো না। আগে বলেন, পেছনের দরজা খোলার সময় হাত কেন ধরলেন? হাত ধরবো না তো কি করব? তুমি সামনে না বসে পিছনে বসলে কেন? আমি কি তোমার ড্রাইভার? তুমি আমার পাশে সামনের সিটে বসবে, ওকে? আমি দীর্ঘশ্বাস নিয়ে উঠতে নিলে সোহান দরজা খুলে দিল। সিটের উপরে বসলাম। সোহান আমার সিট বেল্টটা বেঁধে দিয়ে মৃদু হাসি দিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে তার নিজস্ব গতিতে। কিছু দূর যাওয়ার পরে সোহান গাড়ি ব্রেক করে এক সাইড করে দাঁড় করালো। সামনে নিলয়কে দেখতে পেয়ে ডাক দিল, এই নিলয়, কই যাচ্ছিস? আরে সোহান যে, হ্যাঁ দোস্ত, কেমন আছিস? যেমন তুই রেখেছিস তেমনই আছে। আমি আবার কেমন রাখলাম? এই যে আমার সামনে বিয়ে করে ঘুরে বেড়াচ্ছিস, আমারও তো বিয়ে করতে ইচ্ছে করে। এটা তো ভালো কথা, তবে আর দেরি কেন? বিয়ে করে নিলেই তো হয়। কিন্তু কয়েকদিন ঘোরাফেরা করে তারপর না হয় বিয়েটা করতাম। মেয়েটি ভার্জিন কিনা এইসব বিষয়ে কয়েকটা ব্যাপার স্যাপার আছে। বিয়ের আগে তুই জানবি কেমনে মেয়েটা ভার্জিন কিনা। ওটা তুই বুঝবি না। আয় গাড়িতে বস, আমরা মার্কেটে যাচ্ছি, তুইও সাথে চল। ভাবি কি বলেন, আমি আপনাদের সাথে যাব? রাগে কটমট করতে করতে নর্মালভাবে বললাম, আপনার বন্ধু যখন চাচ্ছে আপনি সাথে যাবেন, তাহলে আসেন। ঠিক আছে। নিলয় গাড়িতে বসে প্যান প্যান করছে আর ফাঁকে ফাঁকে আমার দিকে তাকাচ্ছে। সামনে থাকা আয়নার দিকে চোখ পড়তেই দেখি নিলয় দাঁত কেলিয়ে হাসছে। সোহান আর নিলয় দুজনেই জমিয়ে আড্ডা দিচ্ছে আর হাসছে। কিছু দূর যাওয়ার পরে সোহান মার্কেটের সামনে এসে গাড়িটা দাঁড় করলো। সোহান গাড়ি দিয়ে নেমে দরজার সামনে আমার নামার অপেক্ষা করছে। নিলয়ের সাথে সাথে নেমে সোহানের পাশে দাঁড়িয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত দেখছে। আমি দেখেও না দেখার ভান করে সোহানকে বললাম, এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি সামনে যাবেন? হ্যাঁ চল। নিলয়ের ফোন বেজে উঠল। কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেল। সোহান আমার হাত ধরে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরে নিলয় পেছনে ফিরে এসে বলল, সোহান, আমার জরুরি একটা কাজ পড়েছে, আমার এখনই যাওয়া লাগবে। এখনই? হ্যাঁ, আর শোন, খুব শীঘ্রই আমার বিয়ে খাওয়ার জন্য রেডি থাকিস। আলহামদুলিল্লাহ, অপেক্ষায় রইলাম। নিলয় দাঁত বের করে বলল, ভাবি আমি যাচ্ছি, বিয়েতে কিন্তু অবশ্যই আসবেন। জি। নিলয় হাঁটছে। ইস, যদি এক রাতের জন্য জান্নাতকে পেতাম তাহলে জীবনটা বোধহয় সার্থক হতো। জান্নাত ভাবিকে দেখার পর মনের ভিতরটা কেমন কেমন জানি করে। রাতের ঘুম হারাম হয়ে গেছে। ইচ্ছে করে ওর বুকের উপরে শুয়ে থাকি। এতটা হট দেখলেই বুকের মাঝে কেমন জানি করে। সোহান আমার হাত ধরে মার্কেটে ঢুকে নিজের পছন্দ মতো কিছু ড্রেস কিনে দিল, সাথে কিছু গয়না। শপিং শেষ করে রেস্টুরেন্টে বসলো খাওয়ার জন্য। মোগলাই, কাবাব আর হট কফি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় আসার পথে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ভালোই লাগছে বৃষ্টিটা। সোহান গাড়ি চালিয়ে বাসায় পৌঁছে ব্যাগগুলো রুমে রেখে এসি অন করে সোফার উপরে বসলো। এইদিকে আমার প্রচণ্ড শীত শীত লাগছে, কিন্তু তার তো গরম লাগছে। ভেবে কোনো কিছু না বলে জামা চেঞ্জ করার জন্য ওয়াশরুমে ঢুকে একটু পর বেরিয়ে আসলাম। রাত 12টা বাজে। সোহানের পাশে শুয়ে পড়লাম। সোহানের ফোন কলেই সেই মেয়েটির কথা ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা এক হয়ে গেছে বুঝতেই পারিনি। মাঝরাতে সোহানের হাতের স্পর্শে ঘুম ভেঙে চোখ মেলে তাকাই।
সোহান পিঠের উপরে হাত রেখে নড়াচড়া করছে। বুঝতে পারলাম সে কি বলতে চাচ্ছে। তার এখন আমার শরীরটা দরকার। সোহানের ডাকে সাড়া না দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে রাখলাম। হঠাৎ সোহানের গলা শুনলাম। জান্নাত, তুমি কি ঘুমিয়ে গেছো? না, ঘুমাইনি। তাহলে ওভাবে মুখ ঘুরিয়ে রেখেছো কেন? তাহলে কি করব? বারে, কি করবে সেটাও আমাকে বলে দিতে হবে? হ্যাঁ, বলে দিতে হবে, কারণ আমার নিজস্ব কোনো মতামত নেই। বর্তমানে আমি এখন কাঠের পুতুল হয়ে গেছি। বলুন, কি বলতে চান? কাছে আসো, ভালো লাগছে না। তোমাকে আদর করব। এখন কয়টা বাজে দেখেছেন? একটু পরে ফজরের আজান দিবে। 2:30 বাজে। তাছাড়া এটাই এখন বেস্ট সময় সেক্সের জন্য। ফজরের আজান তো দিবে 3:45। তার ভেতরে 2বার আদর করা যাবে। সোহানের কথা শুনে ভীষণ রাগ উঠেছে। মানুষটাকে কিছুতেই মেলাতে পারছি না। হঠাৎ বৃষ্টির মতো যখন খুশি নেমে যায়। কি হলো, চুপ করে আছো কেন? আমার কিছু বলার নেই। আপনার যেমন ভালো লাগে তেমনটিই করেন। আমার শরীরটা আপনাকে দান করলাম। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে আপনার নামে দলিল করে দিয়েছি। এত কথা বলে টাইম ওয়েস্ট করতে চাই না, জলদি কাছে আসো। জান্নাত, তুমি খুব সেক্সি। সারাদিন তোমার মাঝে ডুবে থাকতে ইচ্ছে হয়। জান্নাত, এখন থেকে দিনে সময় পেলে আমাকে সময় দিবে। তোমাকে দেখলে আমার নেশা ধরে যায়। নেশা করার প্রয়োজন হয় না, তোমার শরীরটা আমাকে টেনে নিয়ে আসে। দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, না চাইতেও নিজের শরীরটাকে বিকিয়ে দিতে হলো স্বামী নামের মানুষটার কাছে। এর চেয়ে পতিতালয়ে থাকলেও নিজের মন মতো সব করা যেত। কিন্তু আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গেল। কিছুক্ষণ পরে ক্লান্ত শরীরে পাশে শুয়ে পড়ল সোহান। আজ খুব কষ্ট হয়েছে আমার, খুব দুর্বল লাগছে। বিছানা দিয়ে আস্তে করে নেমে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। চুলগুলো টাওয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসতেই দেখি সোহান সামনে দাঁড়িয়ে আছে। এ কি, আপনি? আমি দেখতে এলাম তোমাকে নগ্ন শরীরে কেমন লাগে। উফ, কি ফিগার তোমার! এক কথায় তোমার পুরো শরীরটা আমাকে এত বেশি আকৃষ্ট করে বলে বোঝাতে পারবো না। আবার যখন শাওয়ার নিবে তখন টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে এসে আমার সামনে টাওয়েলটা খুলে ফেলবে। আমি তোমাকে ভালো করে দেখব। লেই করে হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকলো সোহান। সোহানের কার্যকলাপে আমার মেজাজ পুরো গরম। রাগে শরীরটা জ্বলছে। ছি, মানুষ এতটা লুচ্চা হয় কিভাবে? কথায় কোনো রস নেই, আজ শুধু কিভাবে আমাকে ভোগ করবে। ওয়াশরুম থেকে বেরিয়ে সোহান বিছানায় গিয়ে কোলবালিশ কোলে নিয়ে শুয়ে পড়ল। চারদিকে ফজরের আজান শোনা যাচ্ছে। অজু করে নামাজ আদায় করে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের ভেতরে আকাশ পরিষ্কার করে এলো। আমি দু চোখের পাতা এক করতে যাব তখনই দরজায় কলিং বেল বাজলো। আমি দরজা খুলতে যাব তখনই সাথী দরজা খুলে অবাক হয়ে যায়। আপনি এত সকালবেলা? লঞ্চে করে এসেছি তো, তাই তাড়াতাড়ি চলে এসেছি। জান্নাত কোথায়? একটু ডাক দাও। ভাবি তো এখন ঘুমোচ্ছে। একটা কাজ করুন, আপনিও গিয়ে বিশ্রাম করুন, পরে ভাবির সাথে দেখা করবেন। আপনি আসবেন একটা কল করে তো বলবেন, তাহলে ড্রাইভার পাঠিয়ে অন্ততপক্ষে আপনাকে আনিয়ে নিতাম। আসলে তাড়াহুড়ো করে আসার কারণে জানানো হয়নি। ঠিক আছে, আমার সাথে আসুন, গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মা। আর ভাবছে সাথে জানাতের বাবা জাহিদ সাহেবকে গেস্ট রুমে রেখে মায়ের রুমে গিয়ে পুরো ব্যাপারটা বলল। আপনি ঘুমাননি? না, ঘুম তো আসেনি। একটু চেষ্টা করতেন। লঞ্চে তো আর ঘুমানো যায় না। চায়ের মগটা এগিয়ে দিয়ে বলল, চাটা খেয়ে নিন, দেখবেন ভালো লাগবে। জান্নাতকে একটু ডেকে দাও। আচ্ছা, বলছি। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি সাথী রুমের সামনে ঘুরঘুর করছে। আমার বেরোনোর উপস্থিতি টের পেয়ে সাথী আমাকে জিজ্ঞেস করলো, ভাবি আসবো? আসো। ভাবি, তোমার বাবা এসেছে, খুব সকালবেলাতেই এসেছে। তুমি ঘুমিয়েছিলে বলে ডাকিনি। এখন যাও, দেখা করে এসো। বাবা এসেছে? হ্যাঁ এসেছে, এখন গেস্ট রুমে আছে, তুমি তাড়াতাড়ি যাও। আমি দৌড়ে গিয়ে গেস্ট রুমে ঢুকে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। জান্নাত মা, কাঁদিস না। কি হয়েছে? তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। তুমি কেমন আছো? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি? এ কি জান্নাত, চেহারার কি হাল করেছিস তুই? আমি আর বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ি। হুট করে মাটিতে বসে পড়ি। জান্নাতের কান্না দেখে জাহিদ সাহেব নিজেকে সামলাতে না পেরে দু চোখে পানি ছলছল করছে। মেয়েকে কোনো মতো শান্ত করে বিছানার উপর বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মারে, তুই কি আমার উপরে
অভিমান করেছিস? আমাকে ভুল বুঝিস না মা। চোখের পানি মুছে নিয়ে বাবাকে বললাম, মা কেমন আছে বাবা? তুমি এতটা পাষাণ কিভাবে হলে? একটা বারও কল দিয়ে আমার খোঁজ নিলে না। আমি না তোমার কলিজার টুকরা? আমাকে দূর দেশে ছেড়ে দিয়ে তোমরা কি শান্তিতে আছো? তোর মায়ের শরীরটা আগের চেয়ে ভালো আছে। তোর কথা সারাদিন বলে আর কাঁদে। বাবা, হঠাৎ করে তুমি এলে যে, কোনো কারণ আছে? কোনো কারণ নেই, তোকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। আর তোর ভর্তিটা ট্রান্সফার করিয়ে কাগজপত্র তোর শাশুড়িকে দিয়ে যাব। সত্যি বাবা, আমি আবার পড়াশোনা করব? হ্যাঁ মা। সোহানের মা এসে বলল, বাবা মেয়ে কি গল্প করি কাটিয়ে দেবে? নাস্তা করবে কখন? আগে নাস্তা শেষ করাও, তারপর গল্প করো, কেমন? জি মা। জান্নাত, তুই বেআইকে সাথে নিয়ে ডাইনিং রুমে আয়। বাবাকে সাথে নিয়ে নাস্তা সেরে রুমে ঢুকলাম। বাবা ততক্ষণে সোহানের মায়ের কাছে গেল। কিছু বলবেন? হ্যাঁ, আপনি তো জান্নাতকে ট্রান্সফার করিয়ে আপনার এখানে কলেজে আনতে বলেছিলেন। আমি তাই করে সমস্ত কাগজপত্র নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, শুনে খুবই খুশি হলাম। খুব চিন্তায় ছিলাম এটা নিয়ে। জান্নাতের মাকেও নিয়ে আসতেন তাহলে তো ভালোই হতো। জান্নাতের মায়ের শরীরটা এত বেশি ভালো না, তাই আসতে চাইলেও আমি নিয়ে আসিনি। আমি কালকে সকালে বাসে চলে যাব। কি বলেন? আজকে এলেন আবার কালকেই চলে যাবেন? এটা কি হয় বলেন? জান্নাতের মা সুস্থ হলে একসময় আসব, তখন না হয় বেশ কয়েকদিন থেকে যাব। এখন থাকলেই মনে বেশি খুশি হতাম। এখন না, অন্য কোনো দিন। আচ্ছা, আপনি চা খাবেন? চা হলে তো ভালো হয়, তবে একটু আগে সাথে দিয়েছিল। যাক, সমস্যা নেই, আবার খাবেন। আমাদের বাসার সবাই কফি পছন্দ করে, আর আপনার মেয়ে তো তেমন একটা চা পছন্দ করে না। নিজের জন্য চা বানানোটা খুবই বিরক্তিকর লাগে। ভালো কথা বলেছেন। তাহলে আর দেরি না করে আমার আর আপনার জন্য চা বানিয়ে আনেন। হুম। দুপুরবেলা রুমে এসে জান্নাতকে না দেখে রুমের চারদিকে চোখ বোলায় সোহান। হঠাৎ ওয়াশরুম থেকে বেরিয়ে এই যে, আপনি কি কিছু খুঁজছেন? পেছনে তাকিয়ে সোহান পুরো অবাক হয়ে যায়। আর জান্নাতকে অন্যরকম লাগছে। এতদিন তো গ্রামের মেয়ে বলে অপমান করেছে, কিন্তু এটা এখন কাকে দেখছে? হ্যাঁ, সত্যি কি জান্নাত নাকি ভুল দেখছে? মাথায় স্টাইল করে ভেজা চুল বেঁধে রেখেছে, আর লং স্কার্ট আর টপস পরে, গলার উপরে শিপনের ওড়না। সোহান হা করে তাকিয়ে আছে। কি দেখছেন? কিছু না, তাকিয়ে আছেন কেন? এমনি। আচ্ছা শোনেন, কফি খাবেন? তুমি বানিয়ে খাওয়াবে? জি। তাহলে আমি বসি, তুমি বানিয়ে নিয়ে এসো। আমি চলে গেলাম। সোহান ফ্যাল করে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে রুমে এসে দেখি সোহান এখনো দাঁড়িয়ে আছে। রুমে ঢুকে আর চোখে সোহানের দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিচ্ছেন না কেন? লাঞ্চ কি করা লাগবে না? কল্পনার রাজ্য থেকে বেরিয়ে এসে বললাম। হ্যাঁ, লাগবে তো। তাহলে যান না কেন? আমার বাবা এসেছে, সেটা তো নিশ্চয়ই জানেন। জানি। তাহলে দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসেন, কারণ বাবা তো আপনাকে ছাড়া খাবেন না। ঠিক আছে, 20 মিনিট অপেক্ষা করো, আমি তার ভেতরেই আসছি। সোহান আলমারি খুলে গেঞ্জি আর লুঙ্গি বের করে ওয়াশরুমে ঢুকলো। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে ডাইনিং রুমে চলে গেল। সবাই তার জন্য অপেক্ষা করছে। সোহানকে দেখে জাহিদ সাহেব মুস্কি হেসে বলল, ওই তো জামাই বাবাজি এসে গেছে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। তা বাবা, তোমার চাকরিটা কেমন চলছে? ভালোই, তবে আমার তো চাকরি করা লাগে না, এটা তো নামমাত্র করছি, কারণ চাকরিটা আজকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, যার কারণে চাকরিটা নেওয়া। তবুও বাবা, সরকারি চাকরি বলে কথা। চাকরির পাশাপাশি আমি তো বাবার ব্যবসা দেখি। বাবার এত বড় বিজনেস, সব কিছু আমাকেই সামলাতে হয়। ক্যাশিয়ারের তো প্রমোশন হয় না, তাই চেষ্টা করছি অন্য ব্যাংকে জব করার। আলহামদুলিল্লাহ, তুমি অনেক বুদ্ধিমান ছিলে, যার কারণে তোমাকে বেশি বলার প্রয়োজন হয় না, অল্পতেই বুঝতে পারো। বাবা, আপনার চাকরির আর কত বছর বাকি আছে? 18 বছরের মতো। আমিও তোমার মতো চিন্তা করতেছি, গ্রামে একটা ফার্মেসি দিব। বিকেলে তো স্কুল থেকে বাসায় ফিরে আসি, সকালে কর্মচারী দিয়ে চালাবো, আর সন্ধ্যার পরে আমি নিজেই বসবো। এখনও বসে আছেন কেন? কোনো কাজ ভেবে বসে থাকবেন না,
সাথে সাথে ধৈর্য ধরে শুরু করে দিবেন। শুরুতেই যে সফল হবেন সেটা কিন্তু নয়, তাই বলে হতাশ হবেন না। একবার না পারলেও বারবার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ একদিন না একদিন সফল হবেন। জান্নাত, দেখেছিস তোর স্বামীর মাথায় কত বুদ্ধি। আজ আমি খুব গর্বিত এমন একটা ছেলের হাতে আমার একমাত্র মেয়েকে তুলে দিতে পেরে। বাবার কথা শুনে মনে মনে বললাম, ভালো না ছাই, সারাদিন তো শরীরের প্রতি মনোযোগ তার। এখন তো ধোয়া তুলসী পাতা সেজেছে শ্বশুরকে দেখে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাবার সাথে গেস্ট রুমে গেলাম। অনেক দিন পরে বাবাকে দেখে খুব ভালো লাগছে। বাবার পাশে অনেকক্ষণ বসে থেকে কথা বলছিলাম। তখনই সুহান এসে বলল, জান্নাত, আমার হাত ঘড়িটা দেখছি না, একটু খুঁজে দিয়ে যাও তো। জান্নাত, গিয়ে জামাইকে সাহায্য কর, সারাদিন কত কষ্ট করে এলো। মেজাজ গরম করে বাবার রুম থেকে বেরিয়ে নিজের রুমে ঢুকে পেছনে তাকিয়ে দেখি সুহান আমার পেছনে দাঁড়িয়ে আছে। ড্রয়ার খুলে হাত ঘড়িটা হাতে নিয়ে বললাম, এটা কি? ঘড়িটা যেখানে রাখা ছিল সেখানেই আছে। না খুঁজে বানিয়ে কেন বললেন যে পাচ্ছেন না? সুহান দরজাটা বন্ধ করে দিতেই চমকে উঠলাম আমি। এ কি, দরজা বন্ধ করলেন কেন? সুহান কথা না বলে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এসে ঠোঁটজোড়া দখল করে নিল। কিছুক্ষণ পরে ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে বিছানার উপরে এক লাফে উঠে বালিশে শুয়ে পড়ল। সুহানের বিহেভ দেখে একদিকে ভালো লাগছে, আরেকদিকে রাগও লাগছে। মনে মনে ভাবছি, কিস করার জন্য রুমে নিয়ে আসছে, যত সব ফালতু লুচ্চা। আমাকে মনে মনে গালি দিচ্ছ না? দাও, বেশি করে দাও। তবুও আমি তোমাকে এভাবেই আদর করব, সুযোগ পেলেই করব। হা হা হা। আচ্ছা, আপনাকে বলছি না কারোর সামনে দিয়ে আমাকে ডাকবেন না? আপনার লজ্জা শরম না থাকতে পারে, কিন্তু আমার আছে। বাবা মনে মনে কি ভাবছে আল্লাহই জানে। আমার লজ্জা নেই, আমার বউকে আমি আদর করব, এতে আবার লজ্জা কিসের? এখানে আসো, জড়িয়ে ধরে শুয়ে থাকি। তাছাড়া তোমার বাবা কি আমার বয়সী ছিল না? তখন আমার চেয়ে আরও বেশি করছে। বলেই হা হা করে হাসলো। এখন শুয়ে থাকাটা জরুরি না, আপনি শুয়ে থাকেন, আমি বাবার কাছে যাচ্ছি। তোমার বাবা সারা রাত লঞ্চে বসে ঘুমায়নি, এখন একটু ঘুমাতে দাও, না হলে শরীর খারাপ লাগবে। এই সুযোগে তুমি আমাকে জড়িয়ে ধরে আদর করো। সোহানের কথায় শরীর জ্বলছে। কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিয়ে বলতে পারলাম না। এখন যদি ঝামেলা করি তাহলে বাবা জানতে পারবে, আর তিনি বুক ভরা কষ্ট নিয়ে বাসায় তো যাবে ঠিকই, কিন্তু ঘুমোতে পারবে না। আজ যদি আমি নিজের পছন্দে বিয়ে করে অশান্তিতে থাকতাম তবে বাবার কষ্ট লাগতো না। তখন বলতো, তুই নিজে জেনে শুনে চয়েস করেছিস, তাই যা হবে সেটাই তোকে মেনে নিতে হবে। কিন্তু আমার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আমি তো বিয়ে করতে চাইনি, তবুও বাবা ভালো ছেলে বলে জোর করে আমাকে বিয়ে দিল। তাই আমি শ্বশুরবাড়ির অশান্তিতে আছি। এটা জানলে বাবার কষ্টটা হবে পাহাড় সমান। কথাগুলো মনে করতে করতে চোখের কোণে পানি চলে আসে। সেই পানি সোহান দেখে ফেলার আগেই হাত দিয়ে মুছে নিলাম। ধীরে ধীরে বিছানার কাছে গেলাম। আমি বালিশে মাথা রাখতেই সোহান আমার বুকের ওপর শুয়ে পড়ল। আমি নিরুপায় হয়ে সোহানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। রাত 1টা বাজলে জাহিদ সাহেব দরজার পাশ দিয়ে ডাক দিলেন। জান্নাত মা, আসিস? হ্যাঁ বাবা, আসো। ঘুমিয়ে পড়েছিস মা? না বাবা, কিছু বলবা? তোর মায়ের সাথে কথা বলেছিলাম, তোর সাথে কথা বলতে চেয়েছে। আচ্ছা বাবা, আমি একটু পরে কথা বলবো। আমি কল দিয়ে দিচ্ছি, জান্নাত তুমি মায়ের সাথে কথা বলো। ঠিক আছে। সোহান কল করে জান্নাতকে ধরিয়ে দিয়ে বলল, নাও, মায়ের সাথে কথা বলো। জান্নাত কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল। বাবা, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না জামাই, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমাকে একটা কথা বলবো? জি বলেন। আমার খুব ইচ্ছে ছিল জান্নাতকে পড়াশোনা করানোর, আর এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চিন্তাও ছিল না। একান্নবর্তী পরিবারের আমরা থাকি, তাই সবার মতামত নিয়ে আমাদের কাজ করতে হয়। তবে তোমার এবং তোমার পরিবার সম্পর্কে জানার পরে মেয়েটাকে বিয়ে দিতে সাহস পেয়েছি। তবে আমার মেয়েটা বড্ড চাপা স্বভাবের, কষ্ট হলেও নিজের মধ্যে রেখে দেয়, কাউকে বসতে দেয় না। তুমি ওকে একটু দেখে রাখবে, যাতে কখনো কোনো কষ্ট না পায়। আচ্ছা বাবা। আমি রুমে আসতেই বাবা আর সোহান চুপ হয়ে গেল। বাবা রাতে মা কল দিতে বলেছে। ও আচ্ছা, তোমরা রেস্ট করো কেমন, আমি আসছি। বাবা চলে গেলে সোহান আমার কোমর জড়িয়ে ধরে গলায় চুমু দিয়ে বলল, আজকে দুপুরে তোমাকে অপসরীর মতো লাগছিল। আমি তো চোখের পলক ফিরাতেই পারছিলাম না, কিছুক্ষণের জন্য অন্য জগতে হারিয়ে গেছিলাম। রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে যান। রাত হয়েছে তো কি হয়েছে, আদর করে দাও।
আজকে কেন, আরো কয়েকদিনেও সেটা সম্ভব না। সানাদের কথা সোহান বুঝতে পারলো ওর পিরিয়ড হয়েছে, তাই চুপচাপ বিছানার উপরে গিয়ে ওপাশ করে শুয়ে পড়লো। কিছুক্ষণ শুয়ে থাকার পরে সোহান আমার গায়ে হাত দিয়ে জড়িয়ে ধরলো। জান্নাত, এই মাসে এত তাড়াতাড়ি হলো কেন? কেন হলো সেটা তো আমি জানি না, আল্লাহর কাছে জিজ্ঞেস করতে হবে বলে মুখ চেপে হাসলাম। হাসো হাসো বেশি করে, সুস্থ হবে শোধ তুলবো। এতদিন তো বিশ্রাম করি, পরেরটা পরে দেখা যাবে। মধ্যরাতে হঠাৎ সোহানের মোবাইলে কয়েকটা মেসেজ আসলো। আধো চোখে মোবাইলটা হাতে নিয়ে ইনবক্স চেক করে চমকে উঠলো। শোয়া ছেড়ে উঠে বসে চোখ দুটো হাত দিয়ে ভালো করে কষলে নিল, মুছতে লাগলো। মেসেজগুলো পড়ার পর কপাল বেয়ে তরতর করে ঘাম পড়ছে সোহানের। এটা কি করে সম্ভব? তার মানে নিলয় আমার সাথে এত বড় প্রতারণা করলো, ভাবতেও পারছি না। না না, নিলয়কে বোঝাতে হবে এটা কারো সামনে আসতে দেওয়া যাবে না, তাহলে আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। সোহানের কপাল বেয়ে ঘাম পড়ছে, শরীরটা থরথর করে কাঁপছে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছে সে আর বেঁচে নেই। মানুষ যখন ডিপ্রেশনে ভুগতে থাকে তখন হাজারো চিন্তা মাথার ভেতর ঘুরপাক খায়। মোবাইলটা রেখে ল্যাপটপটা অন করলো, প্রতিটা ফাইল তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কিভাবে নিলয়কে আটকানো যায়। কিন্তু কোনো কিছু না পেয়ে ল্যাপটপটা বন্ধ করে মোবাইলটা হাতে নিল। মোবাইল হাতে ধরে আছে ঠিকই, তবুও তার হাত সহ মোবাইল কাঁপছে। দীর্ঘশ্বাস টেনে পাসওয়ার্ড দিয়ে মোবাইলের লক খুলে নিলয়ের নম্বরে কল দিল। নিলয়ের মোবাইল নম্বর সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আবারও ট্রাই করলো, একইভাবে মোবাইল কোম্পানি বলেই যাচ্ছে একই কথা। মাথায় হাত দিয়ে ঝিম মেরে বসে আছে সোহান। কি করবে কিছুই বুঝতে পারছে না। নিলয়কে এত ভালো জানতো, কিন্তু শেষমেশ কি হলো, কি বের হলো? এতদিন দুধকলা দিয়ে কালসাপ পুষেছে বলে নিজের চুল নিজেই টানছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। ভাবনা রাজ্য থেকে বেরিয়ে এসে পাশে তাকিয়ে রেখে জান্নাত ঘুমোচ্ছে। ড্রিম লাইটের হালকা আলোয় ওর মুখ বেশ উজ্জ্বল লাগছে। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে জান্নাতের দিকে। আজ কেন জানি খুব মায়া লাগছে ওর দিকে তাকাতে। মোবাইলটা গোতাচ্ছে সোহান। হঠাৎ জান্নাতের কণ্ঠ ভেসে আসলে চমকে যায় সোহান। জান্নাতের দিকে আবারও তাকিয়ে রেখে চোখ বন্ধ করে কথা বলছে। জান্নাতের কাছে মুখ নিতেই শুনতে পেল ও ঘুমের মধ্যেই কথা বলছে। কথা বলার ফাঁকে ফাঁকে খেতে উঠছে। সোহান কিছুটা ভয় পেয়ে যায়। বিছানা থেকে নেমে রুমের লাইট জ্বালিয়ে জান্নাতকে ডাকলো। সোহানের ডাক শুনে লাফিয়ে উঠে আধো চোখে কি করতে লাগলাম। ঘুমের কারণে চোখ মেলে তাকাতে পারছি না, তবুও চোখ দুটো টেনে খুললাম। হাত দিয়ে চোখ ডলতে ডলতে বললাম, কি হয়েছে, এত রাতে মোতাচ্ছেন কেন? আপনি কি মানুষ না অন্য কিছু? ঘড়ির দিকে এক পলক তাকিয়ে মেজাজটা পুরো গরম হয়ে গেল। সত্যি আপনি একটা সাইকো, বুঝলেন? রাত এখন 3টে বাজে আর আপনি না ঘুমিয়ে জেগে আছেন। মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? শুয়ে পড়েন, কালকে আবার অফিস আছে না আপনার? তাছাড়া আমার মাথাটা খুব ব্যথা করছে, আমি ঘুমাবো। সকালে আবার নাস্তা বানিয়ে বাবাকে খেতে দিতে হবে। সোহান কোনো উত্তর দিল না। কপাল বেয়ে দরদর করে গাম ছুটছে, অথচ রুমের এসি অন করা। বুঝতে পারছিলাম না তার কি হয়েছে, তবে আন্দাজ করতে পারছি বড় ধরনের কিছু একটা হয়েছে। আচ্ছা বলুন তো, আপনার কি হয়েছে? এভাবে চুপচাপ করে তাকিয়ে আছেন কেন? শুয়ে পড়ুন। সোহান সমস্ত রুমে একবার করে চোখ বুলিয়ে লাইট অফ করে বিছানায় একপাশে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে সকাল 7টার সময় দরজা ধাক্কানোর আওয়াজ শুনে বিছানা দিয়ে ধর্মর করে গায়ে কোনো রকমে ওড়নাটা পেঁচিয়ে নিচে নামলাম। দরজাটা খুলে দেখি ট্রে হাতে সাথে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে মুচকি হাসি এনে বলল, শুভ সকাল ভাবি, কেমন আছো? শুভ সকাল ননদিনী, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। জানো ভাবি, আপু আগামী মাসে আসছে। আজকে রাতে তোমার সাথে ভিডিও কলে কথা বলতে বলেছে। গতকালকেই বলতে চেয়েছিল, কিন্তু আমি স্টাডি নিয়ে ব্যস্ত থাকার কারণে কথা বলাতে পারিনি। যাই হোক, কাল পারিনি তো কি হয়েছে, আজকে বলিয়ে দিব। সাথে এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আমি তো ঘরের মানুষ, তাই আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। সাথী, বাবা কি উঠেছেন বলতে পারো? হ্যাঁ উঠেছ, আমি তাকে চার মুড়ি দিয়ে এসেছি। মুড়ি? হ্যাঁ মুড়ি, আমি জানি গ্রামের মানুষদের মুড়ি খুব পছন্দ। দুধ চায়ের সাথে তারা মুড়ি খায়, প্রতিদিন সকালে প্রায় খায়। বাহ, তোমার তো ভালোই ধারণা আছে। মাকে বলবো তোমাকে যেন গ্রামে বিয়ে দিতে। ভালোই হবে, গ্রামই ভালো। সত্যি? হ্যাঁ সত্যি, গ্রামের মানুষরা মানুষকে সম্মান দিতে জানে। আর শহরের মানুষরা সম্মান তো দূরের কথা, দোতলায় কেউ মারা গেলে 3 তলায় গান বাজনা বাজিয়ে জন্মদিনের পার্টি করে। এদের ভেতরে বিবেক কম। দেখো না, কোরবানির গোশত ফ্রিজে ভরে রাখে, তারপর 1 বছরের গোশত আর 1 বছর কোরবানি আসার আগে শেষ করে নতুন গোশত ভরার জন্য।
গরিবদের তো দেয় না, বললেই চলে সমস্ত কষ্ট নিজেরাই খায়। এতে কি কোরবানি হয়? এটা শুধুমাত্র ফ্যাশন। কে কত টাকা দামের কোরবানির গরু দিবে এটা নিয়েই পড়ে থাকে। তার চেয়ে গ্রামের মানুষরা অনেক ভালো। কি বলছে এসব? ঠিকই বলেছি ভাবি। সত্যি কথায় আমি আমার বাপকেও ছাড় দিই না। এখন চলো, মা তোমাকে ডেকেছে। চলো। দরজার সামনে দাঁড়িয়ে পেছনে মুখটা ঘুরিয়ে সোহানের দিকে এক নজর দেখে সাথে সাথে গেলাম মায়ের রুমে। মা, আসবো? হ্যাঁ আয়। আমাকে ডেকেছেন নাকি? তোর বাবার তো একটু পরেই চলে যাবে, তাই যাওয়ার সময় ব্যাগটা দিয়ে দিস। ব্যাগে কি মা? তোর মায়ের জন্য শাড়ি আর তোর বাবার জন্য পাঞ্জাবি আর লুঙ্গি। এইসবের কি দরকার ছিল মা? তোর বাবা আমাদের বাসায় প্রথম এসেছে, তাকে সাথে করে নিয়ে তারপর কেনা উচিত ছিল, কিন্তু সে সময় তো আর পাইনি, তাই সাথী আর আমি গিয়ে কালকে কিনে এনেছি। আচ্ছা যা, ব্যাগটা গিয়ে তোর বাবার কাছে রাখ, না হলে ভুলে থেকে যাবে। বাবার মাপ পেলেন কোথায়? কালকে তোর পাঞ্জাবিটা খুলে ব্যালকনিতে রেখেছিল, সেটাই নিয়ে গেছিলাম। আমি তো পুরোই অবাক হয়ে যাই মায়ের কথা শুনে। চুপচাপ ব্যাগটা হাতে করে বাবার রুমে রাখলাম। ব্যাগটা রাখতেই বাবা জিজ্ঞেস করলো, মা, এতে কি আছে? গিফট আছে, বাসায় গিয়ে দেখবে। কিসের গিফট? এত প্রশ্ন করো না, যা বলছি তাই করো। এখন চলো, নাস্তা করবে। বাবাকে নাস্তা করানো শেষ হলে রহিমা সোহানকে বলল, তুই গিয়ে জান্নাতের বাবাকে বাসে তুলে দিয়ে আয়। আমি হ্যাঁ, কেন কোনো সমস্যা আছে? ড্রাইভারকে দিয়ে পাঠালেই তো হয় মা, আমার যেতে ইচ্ছা করছে না। সোহান, এসব তুই কি বলছিস? তুই না গেলে জান্নাতের বাবা কি মনে করবে? কি মনে করবে মা? এটা কোনো কথা হলো নাকি? আমারই যে যাওয়া লাগবে এমন তো কোনো কথা নেই, তাই না? দেখ সোহান, আমার মেজাজ গরম করবি না, জলদি রেডি হয়ে বেরিয়ে যা। ইচ্ছে না থাকা সত্ত্বেও সোহান রেডি হয়ে জান্নাতের বাবাকে নিয়ে রওনা দিল। যাওয়ার সময় সোহানের হাত ধরে বিনয়ের সুরে অনুরোধ করলো তার মেয়ে যেন কখনো কষ্ট না পায়, সেদিকটাই খেয়াল রাখতে। বাবার কথা শুনে চোখের কোণে পানি জমে আসলো আমার। শ্বশুরকে বাসে তুলে দিয়ে বাসায় আসার সময় পথে নিলয়ের সাথে দেখা হয়। সোহানকে দেখে মোবাইলটা দেখে আবার পকেটে রাখলো। সোহান নিলয়কে বলল, কাজটা কিন্তু ঠিক করছিস না। শোন, কি করব সেটা আমার ব্যাপার, তবে আমার মাথা খারাপ করবে না। নিলয়, কালকে যেটা দেখালি সেটা ডিলিট করে দে। তুই না আমার বন্ধু। বিপদে পড়লে বন্ধু না, আর বিপদ শেষ হলে শত্রু না। প্লিজ নিলয়, আমার কথাটা রাখ। এত করে যখন বলছিস তাহলে রাখতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? এখন না, রাতে ক্লাবে আছিস, সেখানেই বলবো। রাত কয়টায়? 10টায় ঠিক আছে। আসবি কিন্তু, তোর অপেক্ষায় থাকবো। নিলয়ের কথা শুনে সোহান আবারও চিন্তায় পড়ে গেল। নিলয়ের কাছ থেকে বেরিয়ে সোজা অফিসে ঢুকলো সোহান। মাথার ভেতরে নিলয়ের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। অফিসে ঢুকে আর কারোর সাথে তেমন কথা না বলে সোজা গিয়ে কাউন্টারে বসলো। যাওয়ার মিনিট 10-এর ভেতরে বুয়া এসে জিজ্ঞেস করলো, স্যার এখন চা দিব নাকি পরে? সোহান কোনো উত্তর দিচ্ছে না, মাথাটা নিচু করে ঝিম দিয়ে বসে আছে। বুয়া আবারও জিজ্ঞেস করলেই সোহান কোনো উত্তর না দিলে পাশের চেয়ারে বসা রহমান সাহেব গায়ে হাত দিয়ে বলল, কিরে সোহান, তোর মন কোথায়? এতটুকু সময়ের ভিতরে বুয়ার 2বার জিজ্ঞেস করা হয়ে গেছে চা খাবি কিনা, কিন্তু তোর তো কোনো মনই নেই। বউয়ের সাথে ঝগড়া করে এসেছিস নাকি? এতক্ষণ পর সোহান ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে আমতা আমতা করে বলল, কি যে বলিস না, বউয়ের সাথে ঝগড়া করবো কেন? বউ তো ঘরের লক্ষ্মী। তাছাড়া ঝগড়া বাঁধানোর কোনো কারণ নেই। বাহ, ভূতর মুখে রাম রাম কথাটা শুনে বেশ হাসি পাচ্ছে আমার। যে মেয়েদেরকে সহ্য করতে পারে না সে কিনা এসব বলে? বিয়ের আগে তো বলতো বিয়ে করে পাগলে, তাহলে এখন এত ভালো কথা আসে কোথা থেকে? ভাবছি মেয়েরা তো ওর পায়ের জুতা হওয়ারও যোগ্য না। বিয়ে ঠিক হওয়ার 2 দিন আগেও বলেছে এক নারীতে নাকি মন ভরে না, তাই নতুন নতুন মেয়েদের ট্রাই করতে হয়। সোহান কোনো উত্তর না দিয়ে বুয়াকে বলল, সব মশলা দিয়ে অল্প করে লিকার দিবেন যাতে ঘ্রাণ আসে। আজ ব্যাংকে কালেকশন নেই, তাই ঝিম দিয়ে বসে আছে আর মাথা দিয়ে ঘাম পড়ছে। রহমান টিস্যুর বক্সটা এগিয়ে দিল। ঘামগুলো মুছে নে। টিস্যু হাতে নিয়ে ঘাম মুছতে লাগলো। একটু পর বুয়া এসে চায়ের মগটা ডেস্কের উপরে রাখলো। বুয়া, চায়ের সাথে বিস্কুট দিলেন না যে? বুয়া তো পুরোই অবাক। আপনি তো কখনো বিস্কুট খান না, তাহলে আজকে হঠাৎ করে খেতে চাইলেন? সোহান কথার প্রসঙ্গ পাল্টে বলল, আপনার ঘরের জন কি এখন সুস্থ হয়েছে? বাচ্চাদের পড়াশোনা কেমন চলে? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে সুস্থ। বাচ্চাদের পড়াশোনা ভালোই চলছে।
চা খাওয়া শেষ করে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে বেশি করে পানি ছিটিয়ে দিল। চোখ দুটো লাল হয়ে গেছে। রাতে না ঘুমানোর কারণে শরীরটা খুব খারাপ লাগছে। মনে হচ্ছে এক্ষুনি শরীরটা বিছানায় এলিয়ে দিয়েই শুয়ে পড়তে। বেশ অনেকক্ষণ ওয়াশরুমে থাকার পর বেরিয়ে এসে চেয়ার টেনে বসলো। লাঞ্চ টাইমে খাওয়া শেষ করে সাথীকে কল দিল। সাথী জান্নাত কোথায়? ভাবি গোসল করে। কখন গেছে? এই মাত্রই তো ঢুকলো। ও কিছু বলা লাগবে? না, কথা বলতে ইচ্ছে করছিল তাই কল দিলাম। আচ্ছা রাখছি তাহলে, বাসায় এসে কথা হবে। কলটা রেখে মাথা চুলকাচ্ছে। এত রাতে কি বলে বাসা থেকে বের হবে? জান্নাত তো রাতে বের হওয়াটা পছন্দ করে না। জান্নাত পছন্দ করে না তো কি হয়েছে? আমার প্রয়োজন থাকলে কি বের হব না? এটা কোনো কথা হলো? তাছাড়া আমার কাজে আমি কারো কমেন্ট শুনি না। আজকে কোনোভাবে কাজে মন বসছে না সোহানের। মোবাইলের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। অফিস শেষ করে বাসায় আসলো সোহান। দরজায় কলিংবেল বাজারে সাথে এসে দরজাটা খুলে দিল। সাথী মা কি করে? সাথে তো পুরো অবাক। জীবনের প্রথম বাসায় এসে মা কি করে কথাটা জিজ্ঞেস করলো। কিছুটা তোতাতে তোতাতে বলো, ভাবির সাথে কথা বলে। আচ্ছা, আমি রুমে গিয়ে ফ্রেশ হচ্ছি, ততক্ষণে তুই আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। তুমি রুমে যাও, আমি আসছি। সোহান রুমে ঢুকে মোবাইলটা ওয়ার্ড্রোবের উপর রেখে শার্টটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে ওয়াশরুমে ঢুকলো। হাত মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে জান্নাত দরজার সামনে দাঁড়িয়ে আছে। জান্নাত, কথা বলা শেষ? হুম। মায়ের মন তো পুরাই জয় করে নিয়েছে দেখছি। নিজের ছেলের চেয়ে পরের মেয়েকে বেশি ভালোবাসে। সোহান খালি গায়ে বিছানার উপর বসলো। আমি আর চোখে সোহানকে দেখছি। বুকের ওপরে বড় সড়ো পশম, যেটা খুব করে আমাকে টানছে। নিজেকে সামলে নিয়ে বিছানার উপরে বসলাম। সোহান এদিকে তাকিয়ে মোবাইলটা হাতে নিয়ে বিছানার উপরে বসলো। কিছুক্ষণ মোবাইলটা নাড়াচাড়া করে বলল, রাতে আমার একটা বন্ধুর বোনকে দেখতে আসবে, তাই ফিরতে রাত হবে। তুমি ডিনার করে ঘুমিয়ে যেও, কেমন? হঠাৎ করে বন্ধুর বোনকে দেখতে আসবে? আগে তো কিছু বলেননি। আগে তো শিওর ছিল না, দুপুরে কল করে বললো আর কি। ঠিক আছে। সোহান ল্যাপটপটা নিয়ে বসে পড়েছে। আবারও পুরো ফাইলের ডকুমেন্ট চেক করছে, কিন্তু কোনো কিছু না পেয়ে হতাশ হয়ে যায়। নিজের ভুলের জন্য আজকে তার এই পরিণতি হয়েছে। উফ, সেদিন যদি সব চেক করে নিতাম তাহলে আর এমন বিপদে পড়া লাগতো না। কিন্তু কি করে বুঝবো ওই ঘরে ক্যামেরা রাখা আছে? ল্যাপটপে লেজের সাথে কয়েকটা পিক দিকে ভয়ে চমকে উঠলো। রুমের চারদিকে চোখ বুড়ি দীর্ঘশ্বাস নিয়ে পিকগুলো ফাইল ডিলিট করে শান্তির নিঃশ্বাস নিল সোহান। মনে মনে নিজেকে এই বলে সান্ত্বনা দিল, যাক বাঁচলাম। যদি পিকগুলো জান্নাতের সামনে পড়তো তাহলে আজকে খবর হয়ে যেত। অল্পের জন্য বাঁচলাম। হঠাৎ মাথায় আসলো মেমোরিতে কিছু পিক থাকতে পারে। মোবাইলে ফাইলে খুঁজতেছে তন্ন করে, কিন্তু এত পিকচার যার কারণে এত তাড়াতাড়ি খুঁজে পাওয়া চারটেখানি ব্যাপার নয়। এমন সময় রুমের ভিতর সাথী আসলো। ভাইয়া, মা তোমাকে ডাকছে। ভয়ে চমকে উঠলো সোহান। আচ্ছা তুই যা, আমি আসছি। বিছানা দিয়ে নেমে ল্যাপটপ আর মোবাইলটা ড্রয়ারের ভিতর রেখে লক করে রুম থেকে বেরিয়ে গেল সোহান। আমি তো বিষয়টা উপলব্ধি করে অবাক হয়ে ফ্যাল করে তাকিয়ে থাকলাম। ভাবলাম, সোহান তো কখনো মোবাইল আটকে যায় না, তাহলে আজকে হঠাৎ করে এমনটা কেন করলো? মায়ের রুমের সামনে দাঁড়িয়ে আছে ঠিকই, তবে পা থরথর করে কাঁপছে সোহানের। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। মা, আমাকে ডেকেছো? হ্যাঁ, এদিকে আয়, তোর সাথে জরুরি কথা ছিল। জি মা, বলেন। জান্নাতের সার্টিফিকেট এখানে ট্রান্সফার করিয়ে এনেছি, তাই জান্নাত আবার পড়াশোনা চালু করবে। আমি শুধু তোকে জানালাম, তোর মতামত জানতে চাইনি। তাহলে আমাকে বলার দরকার কি ছিল? তুমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। হ্যাঁ নিয়েছি, তবুও তোকে জানিয়ে রাখা আমার দায়িত্ব। মা, তুমি জান্নাতকে কলেজে ভর্তি করবে ভালো কথা, কিন্তু যদি কোনো সমস্যা হয় তাহলে সেই দায়িত্ব কে নিবে? কিসের সমস্যা? আজকাল তো জানো, টিভিতে নিউজ দেখলে শুনতে পাওয়া যায় অমুক ঘরের বউ পরকিয়া করে অবশেষে আরেক ছেলের বাপের সাথে পালিয়ে গেছে। যার কারণে মেয়েদেরকে বেশি দূর পড়ানোকে সাপোর্ট করি না। তবু যদি তুমি জান্নাতকে পড়াতে চাও তাহলে তোমাকে দায়িত্ব নিতে হবে। বুঝলাম, তোর কথা ঠিক আছে, তবে সব বউয়েরা যে পালিয়ে যাবে এটা বলা যাবে না। হাতে গোনা দু একজন খারাপ বলে সবাইকে এক পাল্লায় মাপা যাবে না। তোর যখন সন্দেহ বেশি, তাহলে জান্নাতের দায়িত্ব আমি নিলাম। আশা করি জান্নাত আমার মান সম্মান নষ্ট করবে না। সোহানের কথাগুলো শুনে মাথা নাড়িয়ে পড়ল। আচ্ছা। মায়ের রুম থেকে বেরিয়ে ঘড়ির দিকে তাকাচ্ছে। রাত 8টা বাজলেই বাসা থেকে বের হবে মনে মনে পরিকল্পনা করলো সোহান। আজকে যেভাবে হোক ভিডিওটা ডিলিট করবেই করবে। রুমে ঢুকতেই সোহান কিছুটা অবাক হয়ে থমকে দাঁড়ায়। জান্নাতের ল্যাপটপের দিকে এক ধ্যানে তাকিয়ে কি যেন ভাবছে। সোহান
পা বাড়ানোর সাহস পাচ্ছে না। ভয়ে তার বুকটা কেঁপে কেঁপে উঠছে। জান্নাতকে সন্দেহ করছে না তো? পরক্ষণে ভাবলো করলে করবে, তাতে আমার কি, আমি তো আর ওর বাপেরটা খাই না। সবকিছু ভাবতে ভাবতেই একবার পা বাড়ায়, আবার পিছায়। এভাবে মিনিট 10 মতো চলতে থাকে। হঠাৎ করেই জান্নাত সোহানের দিকে তাকায়। কি ব্যাপার, আপনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা হয়েছে? সোহান নিজেকে স্বাভাবিক করে বলল, না, জান্নাত কি হবে, আমি দেখছিলাম তুমি আমাকে দেখতে পাও কিনা, কিন্তু না, তুমিও তো অন্যদিকে তাকিয়েছিলে। আমি আপনার ল্যাপটপ দেখছি, খুব সুন্দর দেখতে। আমারও খুব শখ ল্যাপটপ চালানোর। আপনি কি আমার শখটা পূরণ করতে পারবেন? হ্যাঁ পারবো, তবে এখন না, পরে। জান্নাত, তোমার পিরিয়ড ভালো হয়নি? সোহানের এমন প্রশ্নের জন্য জান্নাত মোটেই প্রস্তুত ছিল না। তাই মেজাজ গরম হয়ে গেল। মানুষের যখন অতিরিক্ত রাগ ওঠে তখন কেউ কথা বলতে পারে না, আবার কারো কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। আরো অনেক কারণ আছে, তবে দুইটা কারণে বেশি দেখা যায়। রাগ খুব খারাপ জিনিস। রাগ করলে হৃদয়ের জ্ঞান থাকে না, ক্রোধের বশে খুনও করতে পারে। কেউ আবার নিজের হাত পা এবং শরীরের বিভিন্ন অংশ কাটে। এসব রাগকে স্বাভাবিক রাগ বলে না, তারা এক একটা সাইকো। মনে মনে কথাগুলো ভেবে নিজের রাগকে সামলিয়ে গলার স্বর নিচু করে স্বাভাবিকভাবেই বলে উঠল, আমার পিরিয়ড ভালো হয়নি, আরো কয়েকদিন লাগবে। জান্নাত, তুমি তো আমাকে মেরে দিবে। এতদিন কিভাবে থাকা যায় একটা পুরুষের পক্ষে? আপনি কি একাই পুরুষ মানুষ? আর কোনো পুরুষ মানুষ নাই? আপনার শরীরে এত ঝাঁজ আসে কোথা থেকে? সেক্স ছাড়া আর কিছু বোঝেন না? শুধু প্রতিদিনই লাগবে? পুরুষদের চাহিদা অনেক বেশি থাকে মেয়েদের মতো, এত কম না। তোমার তো মনে হয় নেই, যার কারণে তুমি এমনভাবে রিয়্যাক্ট করছো। আমার কি আছে সেটা এতদিনে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তবে নতুন করে নিজের সম্পর্কে আপনাকে কিচ্ছু বলার নেই। আর একটা কথা, সেটা হলো মেয়েদের সম্পর্কে দেখছি ভালোই আইডিয়া আছে। মনে হচ্ছে খুব চর্চা করেছেন আগে। তাই তো বলি, আপনারা তো চাহিদা আসে কোথা থেকে? পুরুষের জাতটাই হলো লুচ্চার দল। নিজের সাথে বউ থাকলে রাস্তায় বসে অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকে, তাদের ফিগার দেখে, উফ বলে সব শেষ করে দেয়। রাতে বাসায় ফিরে বউকে তার মনে লাগে না, তখন সেই রাস্তায় দেখা মেয়েটিকে কল্পনা করে নিজের বউকে অপমান করে। কি চিন্তা পুরুষ মানুষদের, তাই না? কেউ দেখে শান্তি পায়, কেউ ধরে, আর কেউ খেয়ে শান্তি পায়। তবে 3 ধরনের পুরুষরাই লুচ্চার জাত। জান্নাতের কথাগুলো শুনে রাগে ফুলছে সোহান, কিন্তু ঘড়ির দিকে চোখ পড়তেই নিস্তেজ হয়ে যায়। মনে মনে ভাবে, আগে ভিডিওটা ডিলিট করি, তারপর তোমাকে শায়েস্তা করব। সোহান কোনো কথা না বলে শুধুমাত্র জান্নাতকে বলল, আমি যাচ্ছি, ফিরতে রাত হবে। ঠিক আছে, তবে একটা কথা মনে রাখবেন, মেয়েরা মায়ের জাত, ওদের দিকে কখনো খারাপ চোখে তাকাবেন না। বিয়ে বাড়িতে অনেক মেয়ে আসবে, তাই নিজেকে সামলে নিয়েন। বলা তো যায় না, আপনাদের তো যখন খুশি তখন বেড়ে যায়। সোহানের ইচ্ছে করছিল জান্নাতের প্রতিটা কথার উত্তর দিতে, কিন্তু সে সময় নেই বলে চুপচাপ বেরিয়ে যায়। বাসা দিয়ে নেমে সোজা গ্যারেজে ঢুকে মোটরসাইকেল বের করে স্টার্ট দিতে গেটের সামনে থাকা দারোয়ান গেট খুলে দিয়ে সোহান বেরিয়ে যায়। লোপা পর্দা ফাঁক করে সোহানের পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে রুমে ঢুকে বিছানার উপর বসে পড়ল। ক্লাবের সামনে গাড়ি পার্কিং করে দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে সোহান। ভিতরে ঢুকবে কি ঢুকবে না এটা নিয়েই সংশয় আছে সে। নিলয়কে কি কল করবে নাকি সে নিজে থেকেই কল করবে? কোনটা? কিছু ভেবে পাচ্ছিল না কি করবে। কিছুক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে নিলয় এসে সামনে দাঁড়ালো। সোহানকে দেখে দাঁত কেলিয়ে বলল, কিরে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? ভাবির আঁচলের নিচ থেকে আসতে কষ্ট হয়নি তো? আচ্ছা সোহান, তোর বিয়ের বয়সে ভাবিকে তুই কতবার ইউজ করেছিস সেসব আছে? নিলয়ের এমন অদ্ভুত প্রশ্নে সোহান তো হতভম্ব হয়ে যায়। এমন প্রশ্নের কি উত্তর দেবে ভাবতে ভাবতে নিলয় আবারও বলতে শুরু করলো, আচ্ছা বাদ দে, এখন বল ভাবির ফিগার কত? সোহানের এবার রাগে শরীর জ্বলছে। ইচ্ছে করছে গালের উপর ঠাস করে কয়েকটা থাপড় বসিয়ে দিতে, কিন্তু ভিডিওটার কথা মনে পড়লে জমে গেল। নিলয়, এখন বল ভিডিওটা কোথায়? আরে সোহান, এত ব্যস্ত হচ্ছিস কেন? মাত্রই তো আসলি, তাইলে এত পাগল হলে কি হয়? চল না, আগে গিয়ে দুজনে গিয়ে আড্ডা দিই, তারপর ওটা নিয়ে কথা হবে। নিলয় কথা বলতে বলতে ক্লাবে ঢুকলো। সোহান নিলয়ের কাঁধে হাত রাখলো। সোহান, তোর সমস্যা কি বলতো? একটু পর পর ডাকছিস কেন? তুই আমাকে টেনশনে রাখছিস কেন? ভিডিওটা ডিলিট করে দিলেই তো হয়। ভিডিও তো ডিলিট করবো ঠিক আছে, তবে কিছু শর্ত আছে। কিসের শর্ত নিলয়? তুই এত বড় একটা কাজ করছিস, তার পুরো ডকুমেন্ট আমার কাছে আছে। যখন মজা নিচ্ছিলি তখন তো আর এত সব ভাবিসনি হারামি। লিজার সাথে এক বিছানায়, উফ, এত শক্তি কোথা থেকে আসে তোর? তুই তো বিয়ের আগেই সব বিষয়ে এক্সপার্ট হয়ে গেছিস।
যার কারণে ভাবির কোনো সমস্যা হয় না। তবে সোহান, ভাবির সামনে লিজা কিচ্ছু না। তোর কপালটা এতটাই ভালো যে একদম কচি জিনিসটাই এসে পড়েছে। কি ফিগার ভাবির! আর ঠোঁটের গঠন তো মাশাআল্লাহ, হাসলে সরাসরি বুকে এসে লাগে। নিলয়, এসব তুই কি বলছিস? জান্নাত তোর ভাবি আর তুই তাকে নিয়ে বাজে কমেন্ট করছিস? আরে সোহান, এটা বাজে কথা হলো কিভাবে? যা সত্যি তাই বলছি। দেখ নিলয়, তোর সাথে ঝামেলা করতে চাই না, তাই ভালো হয় আমাদের ভেতরে সবকিছু মিট আপ করে নিলে। বল, ভিডিওটা ডিলিট করতে তোর কি চাই? আমার বেশি কিছু দরকার নেই, শুধুমাত্র তোর বউকে এক রাতের জন্য আমার কাছে পাঠিয়ে দিবি। কথা দিচ্ছি, সাথে সাথে তোর ভিডিওটা ডিলিট করে দিব। নিলয়ের কথা শুনে সমস্ত শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে। এই মুহূর্তে কি বলবে বুঝতেই পারছে না। নিলয়, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি। যদি তুই আমার শর্তে রাজি থাকিস তাহলে আমাকে কল দিস, না হলে ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করতে পিছপা হব না। তখন সবাই দেখবে সোহানের আসল চেহারা। নিলয় প্লিজ, তুই না আমার বন্ধু, আমার সাথে এমনটা করতে পারিস না। বন্ধু? কিসের বন্ধু? তুই জানতি লিজাকে আমি ভালোবাসি, তবুও ওর সাথে এসব করতে বিবেকে বাঁধলো না? আমার কত বছরের ভালোবাসাকে তুই কেড়ে নিয়েছিস। জানিস কত রাত আমি কেঁদেছি? এবার তোর বউয়ের সাথে রাত কাটিয়ে এর প্রতিশোধ আমি নিব। বলেই নিলয় চলে গেল। নিলয় চলে গেলে সোহান হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসে পড়ল। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। সোহানের শরীরে উঠে দাঁড়ানোর মতো বিন্দুমাত্র শক্তি নেই। নিলয়ের কথা শুনে হাত পা থরথর করে কাঁপছে তার, কপাল বেয়ে ঘাম পড়ছে, কষ্টে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। নিলয়ের এমন বাজে প্রস্তাবটা শুনে গালে থাপ্পড় বসানোর বদলে রক্তকে পানি করে ভিক্ষা চাওয়া লাগছে যাতে ও ভিডিওটা ডিলিট করে। কিন্তু নিলয় হারামির কথা শুনে মনে হচ্ছে না সে এমন কিছু করবে। সেদিনের পুরোনো কথাগুলো মনে পড়লে বুকের বাঁ পাশটায় চিনচিনি করে ব্যথা করে। কলেজে ওঠার পর কত মেয়েকে যে সোহানের মনে লেগেছিল তার কোনো হিসাব নেই। সুন্দরী মেয়েদের পাগল ছিল। পরীক্ষা শেষ করে সোহান আগে হল থেকে বেরিয়ে সোজা ক্যাম্পাসে বটগাছের নিচে বসে। তখনই দূর থেকে দেখলো নিলয় একটা সুন্দরী মেয়ের সাথে হাসতে হাসতে এদিকতে আসছে। মেয়েটিকে দেখে পুরুষত্ব জেগে ওঠে ওর। দীর্ঘশ্বাস নিয়ে চুপচাপ বসে মেয়েটিকে দেখছে। প্রথম দেখায় মেয়েটিও সোহানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। নিলয় সোহানের পাশে বসে গায়ের উপরে হাত রেখে বলল, সোহান, এই হলো লিজা, যাকে আমি ভালোবাসি। ওকে বিয়ে করতে চাই। লিজার দিকে সেই যে তাকিয়ে থাকে একবারের জন্য চোখের পলক ফেলছে না সোহান। এই সোহান, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছি। তাইলে তুই থাক, আমি লিজাকে নিয়ে যাচ্ছি। কোথায় যাস? কাজ আছে, পরে কথা বলবো। নিলয় চলে যাচ্ছে লিজাকে সাথে করে, কিন্তু লিজা পেছন থেকে সোহানের দিকে বারবার তাকাচ্ছে। কলেজ থেকে বেরিয়ে বাসায় গিয়ে বিছানায় বসলো, কিন্তু এক সেকেন্ডের জন্য ভালো লাগছে না সোহানের। সারাক্ষণ লিজার কথা মনে পড়ে। নিলয়টা এত সুন্দরী একটা মেয়ের সাথে প্রেম করবে, এটা তো হতেই পারে না। আজকাল প্রেম হলো টাইম পাস। 7 দিন প্রেম করে বলে বেড শেয়ার করবো, না হলে রিলেশন রাখবো না। যখন মেয়েটি রাজি হয় তখন থেকে ইচ্ছে মতো ভোগ করে। কয়েকদিন নিজের চাহিদা মেটানোর পর মেয়েটি পুরনো হয়ে যায় বলে আরেকজনকে খোঁজা শুরু করে। তবে এটা পুরুষদের ক্ষেত্রেই বেশি হয়। মেয়েরা যে ভালো এমন তো নয়, তবে পুরুষদের দোষই খারাপ হয়। খুব কম মানুষই আছে যারা প্রেমের পবিত্রতা বজায় রেখেছে। ইসলামে তো প্রেম করাকে একবারে নিষিদ্ধ করা হয়েছে, তবুও মানুষ প্রেমের প্রতি ঝোঁকে। এটাকে ভালোবাসা বলে না, বলে শরীর বিতরণ। নিলয়ও মনে হয় টাইম পাসই করছে। আমার ভাগ্যে তো সেটাও জোটে না। পরের দিন সকালে কলেজে গিয়ে গেটের সামনে অপেক্ষা করছে সোহান। লিজা কলেজে ঢুকলে ওর হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। আজ নিলয় কলেজে আসেনি। এই সুযোগটাকে কাজে লাগিয়ে লিজার কাছে গেল। লিজা মাঠের এক কোণে একা বসে বসে কানে হেডফোন দিয়ে গান শুনছে। সোহান আসলে কান থেকে হেডফোনটা খুলে বলল, কিছু বলবে? চিরকুটটা পড়েছো? ভ্রুকুসকে লিজা বলল, পড়িনি, পড়বো। তবে কি লেখা আছে? সব যদি বলে দেই তাহলে কি হয়? তুমি নিজে খুলে পড়ো, তাহলে বুঝবে। আমার মোবাইল নাম্বারটা লেখা আছে, ফ্রি থাকলে কল দিও। সোহান যাওয়ার জন্য পা বাড়াবে তখন লিজা বলল, তুমি আমাকে ভালোবাসো? তার মানে তুমি আমাকে মিথ্যা বলেছো যে তুমি চিরকুটটা পড়োনি। লিজা, তোমাকে প্রথম দেখে আমার খুব ভালো লেগেছে, যার কারণে এমনটা বলা। তুমি নিজেও দারুণ স্মার্ট। তোমাকে দেখলে সব মেয়েদেরই পছন্দ হবে। তার মানে তোমারও হয়েছে? সব ছেলেদেরই আমার পছন্দ, বিশেষ করে স্মার্ট আর ধনী পরিবারের ছেলেদের। তার মানে সব ছেলেদের সাথে শুতে পারবে? আমি সব ছেলেদের সাথে শুতে যাব কেন? যাকে ভালো লাগবে তার সাথে শুব। আমি তোমার সাথে শুতে চাই, তুমি কি রাজি? তুমি নীলার বন্ধু, তাই এটা আমি পারবো না, কারণ নীলয় আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছে। নীলয় অন্য আর 5 জন ছেলের মতো না।
আজ ওর সাথে পরিচয় প্রায় 2 মাস, এখন পর্যন্ত বলেনি লিজা চলো আমরা বেড শেয়ার করি। নীলা শুধু এটাই বলে বিয়ের আগে যদি একটা মেয়ে তার সব কিছু দিয়ে দেয় তাহলে ওই মেয়ের প্রতি ছেলেটার নেশা কমে যায়। আমি অনেক ছেলের সাথে শুয়েছি, সব কিছুই নীলয় জানে, তবু আমাকে মেনে নিয়েছে। লিজার পেটের দায়ে শুয়েছে এনজয় করার জন্য নয়, আমার সমস্ত খবর জেনে ও আজ পর্যন্ত পুরনো কথা নিয়ে খোঁটা দেয়নি নীলয়। লিজার কথা শুনে মুখটা ঘুরিয়ে বলল। সোহান লিজার হাত ধরে অনেকবার বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। কথাগুলো আর মনে করতে পারছে না, কিছুতেই ঘটে যাওয়া কথাগুলো মনে করতে পারছে না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে না। হঠাৎ করেই এমনটা হবে বুঝতেই পারেনি সোহান। সবকিছু ভাবতেই সোহানের ফোন বেজে উঠলো। চোখ ভর্তি পানি ছলছল করছে। স্ক্রিনে দিকে তাকাতেই দেখে নিলয়ের নম্বর। কল রিসিভ করে হ্যালো বলতেই নিলয় বলল, রে শালা, এভাবে বসে থেকে লাভ নাই, বাসায় গিয়ে ভাবির সাথে গল্প কর। আমি এখন রাখছি, 72 ঘন্টার সময় দিলাম, তার মধ্যে কি করবি আমাকে জানাবি। না হলে বুঝতেই তো পারিস কি হবে তোর। নিলয় শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর ভাই। কথাটা শোনার আগেই নিলয় কলটা কেটে দিল। সোহান তো হ্যালো হ্যালো বলেই যাচ্ছে। হঠাৎ ফোনটা হাতে নিয়ে দেখে নিলয়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টেনশনে একদম মুখটা শুকিয়ে গেছে। পুরো রাস্তায় চিন্তা করতে করতে বাসায় আসলো। 1 সেকেন্ডের জন্য কোথাও থামেনি। রুমে এসে বিছানার উপর বসে পড়লো। সমস্ত মুখ লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আমি রুমে ঢুকতেই অনেকটা অবাক হলাম, কারণ সোহান তো বলে গিয়েছিল বাড়িতে ফিরতে রাত হবে, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে ফিরে আসলো? তাকে দেখে অনেকটা উদাসীন মনে হচ্ছে। পা বাড়িয়ে সোহানের কাছে গিয়ে বসলাম। গায়ে হাত দিতেই সোহান আমাকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। কিছু বুঝে ওঠার আগেই সোহান আমার কপালে চুমু দিয়ে বলল, আমি গোসল করতে যাচ্ছি, ততক্ষণে তুমি আমার জন্য ভাত টেবিলে সাজাও। আপনি খেয়ে আসেননি? না। কথাটা বলে টাওয়াল আর কোয়াটার প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমে ঢুকে ঝর্ণার পানি ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে ভিজতে লাগলো। আয়নায় নিজের চেহারার দিকে বারবার তাকাচ্ছে। চোখ মুখ তার লাল হয়ে ফুলে উঠেছে। দীর্ঘ আধা ঘন্টা এইভাবে দাঁড়িয়ে থেকে টাওয়াল দিয়ে গা মুছে কোয়াটার প্যান্ট পরে বেরিয়ে আসলো। টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে পরনে থাকা জিন্সের প্যান্টও মেলে দিল। রুমে এসে সোহানকে বলল, এত রাতে প্যান্টটা না দিলেও হতো, পানি পড়ে ব্যালকনিটা ভিজে একাকার হয়ে যাবে। সোহান বলল, ভিজলে সমস্যা কি? কালকে সকালে রোদের তাপে সমস্ত পানি শুকিয়ে যাবে। আপনার সাথে কথায় পারবো না, তাই তর্কেও যেতে চাই না। এখন খেতে চলেন। হুম। ডাইনিং রুমে গিয়ে চেয়ার টেনে বসলো সোহান। জান্নাত প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। সোহানের মা এসে তার ছেলেকে বলল, তুই এত তাড়াতাড়ি ফিরে আসলি যে? তোর উপরে ডিনারও করিসনি, বিয়ে বাড়িতে কোনো সমস্যা হয়েছে? মায়ের কথা শুনে সোহান কি বলবে খুঁজে পাচ্ছে না ভাষা। তবুও তোতলাতে বলে উঠলো, বিয়েটা হবে না, ছেলের আগে একটা বিবাহ ছিল যার কারণে অনেক ঝামেলা হয়েছে। যেখানে বিয়েটা হচ্ছে না সেখানে কি খাওয়া যায় তুমি বলো মা? সেটা ঠিক আছে, যেহেতু বিয়েটা হয়নি তাই খাবার গলা দিয়ে নামবে না। যাই হোক, কালকে জান্নাতকে কলেজে নিয়ে যাবি, প্রিন্সিপাল কল করে জানিয়ে দিয়েছে। সোহান এক লোকমা ভাত মুখে তুলে বলল, মা তুমি কি সত্যি জান্নাতকে কলেজে পড়াবে? হ্যাঁ, কেন? তোকে তো সেদিন বললাম যে জান্নাতের সমস্ত দায়ভার আমার, তারপর আবার এটা জিজ্ঞেস করছিস কেন? আচ্ছা ঠিক আছে, শিওর হলাম, আবার বলা তো যায় না, অনেক সময় দেখা যায় মতামত চেঞ্জ হয়, তাই আবারও জিজ্ঞেস করলাম। এখন তুই ঠিক মতো খাওয়া দাওয়া কর। মা চলে গেলে সোহান আস্তে আস্তে ভাত খাচ্ছে আর নিলয়ের কথা ভাবছে। মাথার এক পাশ হঠাৎ করে ব্যথা করছে। ভাত খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করে রুমে গিয়ে এসি অন করে শুয়ে পড়লো। সোহানকে দেখে কেন জানি সন্দেহ লাগছে আমার কেন জানি মনে হচ্ছে তার মনের ভেতরে কিছু একটা চলছে, কিন্তু কি সেটাই বুঝতে পারছি না। যেইভাবেই হোক কথাটা জানতেই হবে। জান্নাত প্লেট গ্লাস ধুয়ে টেবিলের উপরে উপর করে রেখে রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখে লাইট বন্ধ করা। সোহান শুয়ে পড়েছে, কিন্তু ড্রিম লাইটটাও জ্বালায়নি। ধীরে ধীরে বিছানার পাশে গেলাম। সোহান ওপাশ ফিরে শুয়ে আছে। বুঝতে পারছি না তাকে জিজ্ঞেস করাটা কি ঠিক হবে কিনা। অনেক চেষ্টা করে অবশেষে মুখ খুললাম। আচ্ছা, আপনার কি কোনো সমস্যা হয়েছে? না, মানে বলছিলাম, আজ কয়েকদিন ধরে চুপচাপ, কিছু বলছেন না যে? কিছু হয়নি। কিছু হয়নি এটা বললেই কি আমি মেনে নেব? প্লিজ বলেন কি হয়েছে। জান্নাত তুমি অতিরিক্ত কথা বলছো, এত প্রশ্ন করছো কেন? তোমার কোনো চাহিদা পূরণ করানো বাকি আছে বলো? তবু যদি থাকে কালকে লিস্ট দিবে, যা লিখবে সবকিছু বিকালের ভেতরে আমি এনে দিব। আমার কোনো চাহিদা নেই, আমি অল্পতেই সন্তুষ্ট। আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? কিছু জানতে চাওয়াটা কি অপরাধ?
সব সময় রাগ করে কথা বলেন, মনে হয় আমি আপনার পূর্বজন্মের শত্রু। হ্যাঁ অপরাধ, কারণ আমি তোমার সব চাহিদা পূরণ করতে পারছি, কিন্তু তুমি আমার কোনো চাহিদা পূরণ করতে পারছো না। আমি যেভাবে চাই সেভাবে পাচ্ছি না। আপনার কি মাথা ঠিক আছে? কি সব বলছেন? তখন এতগুলো বলেছেন, এখন আবারও সেই টপিক নিয়ে শুরু করেছেন। আসলে আপনি এত পারেন? হাউ ফানি। রাতে ঘুমানোর সময় যখন আপনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন, তখন একা একা ভাবি আপনার শরীরের কি ঝাঁজ। মনে হয় সারাদিন ডুবে থাকলেও চাহিদা মিটবে না। আপনি এত শক্তি পান কোথায়? আপনাকে যত দেখছি ততই রাগ লাগছে। ইচ্ছে করছে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাই, কিন্তু কি করব? আমি চলে গেলে মা বাবাকে হারাতে হবে। অথচ আপনি যেভাবে শুরু করেছেন তাতে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। সোহান শোয়া ছেড়ে উঠে আমার বুকের উপরে উঠে গলা চেপে ধরে বলল, খবরদার আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলেও ভাববে না, তাহলে গলা টিপে আমিই মেরে ফেলবো। হ্যাঁ, মেরে ফেলেন, আমারও আর বাঁচতে ইচ্ছে করে না। মরলেই ভালো হয়, অন্তত পক্ষে আপনার প্যারা থেকে তো বাঁচবো। জান্নাত নিজের মাথার চুল নিজেই টানছে। সোহান, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তোমার রূপে পাগল হয়ে গেছি। আপনি আমার রূপে পাগল হননি, হয়েছেন মোহে পড়ে। আপনার একটা শরীরের প্রয়োজন ছিল, যার কারণে আমার সাথে এমন করছেন। সোহান এবার আমার গলাটা আরো চেপে ধরে বলল, আমি কথা বলতে পারছি না, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে যখন শ্বাস করতে পারছি না, তখন সোহান গলাটা ছেড়ে দিয়ে বসে পড়ল। শোয়া ছেড়ে উঠে গলাটা ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে ধরতে লাগলাম। খুব খারাপ লাগছে, পানি খাবো বলে নামার জন্য পা বাড়াবো, তখনই সোহান হাত টেনে ধরলো। কোথায় যাচ্ছ? খুব কষ্ট করে বললাম, পানি খাবো। তুমি দাঁড়াও, আমি পানি ঢেলে দিচ্ছি। গলাটা বারবার আটকে আসছে, কথা বলতেও পারছি না। সোহানকে পানি দিতে মানা করব, কিন্তু গলা দিয়ে কথা বের হচ্ছে না। সোহান জগ দিয়ে পানি ঢেলে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নাও। অনিচ্ছা সত্ত্বেও সোহানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে অর্ধেক পানি খেয়ে নিলাম। পানি খাওয়ার পূর্বে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফিরে আসলো। পানির গ্লাসটা টেবিলের উপর রেখে জান্নাতের পাশে শুয়ে পড়ল সোহান। দুজনের মাঝে বেশ দূরত্ব। আমি যতটা পারছি নিজেকে গুটিয়ে নিয়েছি, যাতে জানোয়ারের শরীর স্পর্শের না লাগে। পুরো রুমে নীরবতা চলছে। দুজনে সোজা হয়ে শুয়ে আছি, কারো মুখে কোনো কথা নেই। তখন রাত প্রায় 2:30। সোজাভাবে শুয়ে থেকে পিঠ ব্যথা করছে, তাই কাত হয়ে ওপাশ ফিরলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ঘুমে চোখ আটকে যাচ্ছে। তখন হঠাৎ ফিস ফিস আওয়াজ শোনা যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে ভয় পেলাম। অনেকক্ষণ উপলব্ধি করতে লাগলাম কোথা থেকে এত রাতে কথার আওয়াজ শোনা যাচ্ছে। ভূত না তো? এপাশ ফিরে সোহানের দিকে তাকালাম। ঘুমের ভেতরে সে নাক ডাকছে। হঠাৎ ঘুমের মাঝে সে চিৎকার দিয়ে উঠে, না নিলয়, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। সোহানের ঘুমের ভেতর নিলয়ের নামটা শুনে অনেক বেশি চিন্তিত আমি। নিলয় ছেলেটা তো ভালো না, দেখলেই শুধু হাসে, আমার পা থেকে মাথা পর্যন্ত কুদৃষ্টিতে তাকায়। মানুষ দিনে যা চিন্তা করে রাতে ঘুমালে সেগুলোই বলতে থাকে। ছোটবেলা থেকে এমনটাই জেনে এসেছি। তবে অনেকভাবেই গবেষণা চালিয়ে এইটাই বাস্তব যে অনেক প্রমাণ পেয়েছি। অতিরিক্ত ডিপ্রেশনে যখন মানুষ থাকে তখন ঘুমের ভেতরে সেগুলো নিয়ে আলোচনা করে। শরীর যখন বেশি ক্লান্ত থাকে তখন ঘুমের ভেতরে নাক ডাকে। অনেকের এটা অভ্যাস, কিন্তু সচরাচর সবাই নাক ডাকে না। কিছুক্ষণ বাদে সুহান লাফিয়ে উঠে বিছানায় উঠে পড়ে বসলো। সমস্ত মুখে ঘামে ভিজে গেছে, মনে হচ্ছে খারাপ কোনো স্বপ্ন দেখেছে। কি ব্যাপার, আপনি এভাবে ঘামছেন কেন? মনে হচ্ছে খারাপ স্বপ্ন দেখেছেন। সোহান কোনো উত্তর দিচ্ছে না, শুধু ঘেমেই যাচ্ছে। সোহানের গায়ে হাত দিলে ভূত দেখার মতো চিৎকার দিয়ে ওঠে। বড় বড় চোখ করে আমার দিকে তাকায়। স্বাভাবিক হওয়ার পরে বলল, জান্নাত তুমি এখনো জেগে আছো কেন? ঘুমাওনি এখনো? ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আপনার চিৎকার শুনে ঘুম ভেঙে গেছে। নিশ্চুপ সোহান। আচ্ছা একটা কথা বলুন তো, কিছুক্ষণ আগে তো আমার গলাটা চেপে ধরে মেরে ফেলতে চেয়েছিলেন, তারপর ঘুমিয়ে পড়লেন। হঠাৎ ঘুমের ভেতরে নিলয়ের নাম বলে চেঁচাচ্ছিলেন কেন? নিলয়ের সাথে কি আপনার কোনো ঝামেলা হয়েছে? জান্নাতের দিকে অগ্নিদৃষ্টি তাকায়, মনে হচ্ছে এক্ষুনি কামড়ে খাবে। সোহানের আজগবি বিহেভিয়ার কারণে চোখ দুটো নামিয়ে নিলাম। রাগে পুরো শরীর গরম হয়ে যায়। এবার দুজনের মাঝখানে কোলবালিশ রেখে আটকে দিলাম, যাতে সোহানের শরীরে স্পর্শ না লাগে। সকালে সূর্যের আলো জানালার পর্দা ভেদ করে চোখে পড়তেই ঘুম ভাঙল আমার। আড়মোড়া দিয়ে পাশ ফিরে দেখি সোহান পাশে নেই। কিছু বুঝে ওঠার আগে সাথী রুমে আসলো। ভাবি ভিতরে আসবো?
হুম, আসো। আজকে কলেজে যাওয়া লাগবে, সেদিকে খেয়াল আছে? 8টা বেজে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। ঠিক আছে। তোমার ভাইয়াকে তো দেখছি না, কোথাও গেছে নাকি?